গল্পের নাম ডাকাতের মা। লিখেছেন সতীনাথ ভাদুড়ী। আগে সে ছিল ডাকাতের বউ। সৌখীর বাপ মরে যাবার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে? রাত বিরেতে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক? টকটক করে দু টোকার শব্দ থেমে হয়ে তিনবার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসছে। তিনবারের পর আরো একবার হলে বুঝতে হবে যে সৌখী নিজে বাড়ি ফিরল। ছেলের আবার কড়া হুকুম, তখনই দরজা খুলবি না হুট করে, খবরদার। 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি, তারপর দরজা খুলবি। আরো কত রকমের টোকা মারবার রকম ফের আছে, কতবার হয়েছে, কতবার বদলেছে। দুনিয়ায় বিশ্বাস করবে কাকে? পুলিশকে ঠেকানো যায়, কিন্তু দলের কারো মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল। দিনকালই পড়েছে অন্যরকম। সৌখীর বাপের মুখে শোনা যায় যে সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল, পাছে পুলিশের কাছে নিজের দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়ে। আর আজকাল দেখো, সৌখী জেলে গিয়েছে আজ 5 বছর। প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত, 3 বছর থেকে আর দেয় না। এ কি কখনো হতে পারতো আগেকার কালে? ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্যের পাটি কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে? সৌখীর বাপ কতবার জেলে গিয়েছে, সৌখীও তো এর আগে বার দুই কয়েক হয়েছে। কখনো তো দলের লোক এমন ব্যবহার করেনি। মাস যেতে না যেতেই হাতে টাকা এসে পৌঁছেছে, কখনো বা আগাম 3-4 মাসের একসাথে। কিন্তু এবার কাণ্ড দেখো তো, একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কিনা তা একবার উঁকি মেরে দেখলে না দলের লোক। আগের বৌমার শরীরটা ভালো ছিল, সৌখীর এবারকার বউটা রোগা রোগা, তার উপর ছেলে হওয়ার পর একেবারে ভেঙে গিয়েছে। সৌখী যখন এবার ধরা পড়লো তখন বৌমার ছেলে পেটে। হ্যাঁ, নাতিটার বয়স 4-5 বছর হলো বই কি। কি কপাল নিয়ে এসেছিল! যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে, দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তোকারি করতে সাহস করেননি কোনোদিন, তারই কিনা দুবেলা ভাত জোটে না। হায় রে কপাল! এ বৌমা যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে। আমি বুড়ো মানুষ কোনো রকমে বাড়ি গিয়ে দুটো খইমুড়ি বেঁচে আসি, তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত। সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো? তাছাড়া গয়লা বাড়ির মেয়ে, ঝি চাকরের কাজও তো করাতে পারি না, করলেই বা রাখতো কে? সৌখীর মা বউকে কি কেউ বিশ্বাস করে? নইলে আমার কি ইচ্ছা করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি? বেয়াইয়ের দুটো মোষ আছে, তবু বউ নাতিটার পেটে একটু দুধ পড়ছে, ওদের শরীরে দরকার দুধের, আর বছরখানেক বাদেই তো সৌখী ছাড়া পাবে। তখন বউকে নিয়ে এসে উপর গয়না দিয়ে মুড়ে দেবে, দেখিয়ে দেবো পাড়ার লোকেদের যে সৌখীর মায়ের নাতি পথের ভিখিরি নয়। আসতে দাও না সৌখীকে। দলের ওই বদলোকগুলোকেও ঠান্ডা করতে হবে। আমি বলি, এসব একেল সেরে লোকেদের দলে না নিলেই নয়। ওরা কি ডাকাত নামের যুগ কি? চোর, ছিচকে চোর। ওই যেটা টাকা দিতে আসতো, সেটা চেহারা দেখেছো? তালপাতার সেপাই, থুতনির নিচে দুগাছা দাড়ি, কালিঝুলি মাখো আর মশালি নাও হাতে। ওই রোগা পটকাকে দেখে কেউ ভয় পাবে কোশমিন কালে? ঘুম আর আসতে চায় না, রোজ রাতেই এই অবস্থা। মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে কোনো কালেই ঘুম আসে না শীতের দিনে। একবার সৌখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকার সাড়া না পেয়ে কি মারি মেরেছিল মাকে। বলে দিয়েছিল যে ফের যদি কোনোদিন নাক মুখ ডেকে শুতে দেখি তাহলে খুন করে দেবো। বাপের বেটা, তাই অমন মেজাজ পেয়েছে। আপাতমস্তক কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমোলেও একটা বকুনি দেবার লোক পর্যন্ত নেই এই বাড়িতে। গেল 5 বছরের মধ্যে, এ কি কম দুঃখের কথা? ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে পড়ে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে শোয়নি 5 বছরের মধ্যে। বাইরে নোনা আতা গাছতলায় শুকনো পাতার উপর একটু খড়খড় শব্দ হলো। গন্ধগোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধহয়। কি যে খেতে আসে এরা, বোঝা দায়। বুড়ো হয়ে শীত বেড়েছে, আর আগে একখানা কম্বলে দিব্যি চলে যেত, এখন কম্বলখানাও অনেক হয়ে গেছে অনেক কালের পুরনো। এর আগে সৌখী জেল থেকে এনেছিল, সে কি আজকের কথা? কম্বলখানার বয়স কবছর হবে তার হিসেব করতে গিয়ে বাধা পড়ে। টক টক করে টোকা পড়ার মতো শব্দ কানে এলো। টিকটিকির ডাক বোধ হয়। হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে, টিকটিকিটা শুদ্ধ খুনসুর আরম্ভ করেছে মজা দেখবার জন্য। পড়ে নে।
টকটক করে আবার দরজায় দুটো টোকা পড়লো। না, তাহলে টিকটিকি না তো। আওয়াজটা ক্ষণক্ষণে, টিনের কপাটের উপর টোকা মারবার শব্দ। বুড়ি উঠে বসে। ঘর গরম করার জন্য যে আগুন করেছিল মেঝেতে সেটা কখন নিভে গেছে, কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরো জমাট করে তুলেছে। এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সৌখীর মায়ের কথা? আবার দরজায় দুটো টোকা পড়ল। আর সন্দেহ নেই, অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে। তবু বলা যায় না কে না কে। সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করলো। লোকটাও বোধহয় কপাটের ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে। বাইরেও ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না। বিড়ির গন্ধ নাকে আসছে। আবার টোকা পড়ল দুটো, এবার একেবারে কানের কাছে। এ টোকা পড়বার কথা ছিল না। অবাক কাণ্ড! তাহলে তো লোকে টাকা দিতে আসেনি। পুলিশের লোক টোক নয় তো। টোকা মারবার নিয়ম কানুনগুলো হয়তো ভালো জানে না। সৌখী ছাড়া পাবার যে এখনো বহু দেরি। নিশ্চয়ই পুলিশের লোক। তবে তুমি যেই হও, টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব, তারপর অন্য কথা। কথা বলতে হবে সাবধানে, দলের কারো নামধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজান্তে। হঠাৎ মনে পড়ল হুড়কো খোলবার আগে 10 বার নিঃশ্বাস ফেলবার কথা। মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না তো গুনবে কি? বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে। বুড়ি তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। কে? দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে। ঘর যে একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঢুই কি করে? বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে। এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল। জেল থেকে ছাড়া পেয়েছে, বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারত অনায়াসে, কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনিসুরি হচ্ছিল এতক্ষণ। এ আনন্দ রাখবার জায়গা নেই। লাট সাহেব জেল দেখতে এসেছিল। আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল। খুশি আর কি, হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিলাম। সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। আচ্ছা, তুই কুপিটা জ্বাল তো আগে, তারপর সব কথা হবে। দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সৌখী, যাতে ঘরের অন্য সকলেও শুনতে পায়। তারপর মাকে কেরোসিন তেলের টেমিটা খুঁজতে সাহায্য করবার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে। বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের। চুলে বেশ পাক ধরেছে এবার, তাই বাপের মুখের আদল ধরা পড়ছে ছেলের মুখে। রোগাসোগা লাগছে যেন। সৌখীটার তো বাপেরই মতো, জেলে গেলে শরীর ভালো হয়। তবে এবার এমন কেন? ছেলের চোখের চাউনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে। কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বলে দিতে হবে না। হ্যাঁ রে, ছেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না। জিজ্ঞেস করে, এদের কাউকে দেখছি না। প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নেরই ভয় করছিল। জানা কথা যে জিজ্ঞাসা করবেই, তবু। বউ বাপের বাড়ি গিয়েছে। হঠাৎ বাপের বাড়ি? এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে, এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চাইছিল না। মরদের রাগ শুনেই এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকেদের সঙ্গে ঝগড়া করতে, বোঝাপড়া করতে। নাতি আর বউয়ের শরীর খারাপের কথাও এখন বলে কাজ নেই। ছেলে ছেলে করে মরে সৌখী। আগের বউটার ছেলে পুলে হয়নি। এ বউয়ের ওই একটিই তো টিম টিম করছে। তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সৌখী এখানে একদিনও থাকবেন না। এতদিন পর এলো, একদিনও কাছে রাখতে পারবে না। খেয়ে দিয়ে জুড়িয়ে সুস্থির হয়ে থাকুক এক আধ দিন, তারপর আস্তে আস্তে সব কথা বলা যাবে। কেন, মেয়েদের কি বাপ মাকে দেখতে ইচ্ছে করে না একবারও? না না, তাই বলছি নাকি। অপ্রতিভের চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখী। তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে, তাই শোনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমাবে না। সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই যাবে সে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে। এ কথা মাকে বলে ফেলে ভালো দেখায় না। নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। মা কত কি বলে চলেছে। এতক্ষণে শেষের কথাটা কানে গেল। নে, হাত মুখ ধুয়ে নে। না না, আমি খেয়ে এসেছি, এই রাত করে আর তোকে রাঁধতে হবে না। না, রাঁধছে কে? কই মুড়ি আছে, খেয়ে নে। তুই যে কত খেয়ে এসছিস তা আমি জানি।
ব্যবসার পুঁজি খৈমুড়িগুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজরে গেল মায়ের গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে। ওখানে আমাকে দে। আপত্তি ঠেলে সৌখী নিজের গায়ের নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আর আসতে চায় না, পা কিছুতেই গরম হয় না। রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে। সৌখীর নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে। এতদিন পরে ছেলে বাড়ি এলে কোথায় নিশ্চিন্ত হবে, তা না সৌখীকে কি খেতে দেবে কাল সকালে, সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। আজকে রাতটা না হয় বিক্রির খইমুড়িতে কোনো রকমে চলে গেল। যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছে করছে, তাহলেই আর উপায় ছিল না সব কথা না বলে। আলু চচ্চড়ি খেতে কি ভালোই না বাসে সৌকিটা। কতকাল হয়েছে জেলে খেতে পাইনি। আলু, চাল, সর্ষের তেল সবই কিনতে হবে। অত পয়সা জোগাড় করে আনো, তবে রেঁধে দেবো। কাছারির ঘড়িতে 2টো বাজলো। ভেবে কুল কিনারা পাওয়া যায় না। মনে পড়লো যে পেশকার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে। আজ যখন মুড়ি বেচতে গিয়েছিলাম তখন দেখেছি যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে। বুড়ি বিছানা থেকে উঠে পা টেপে টেপে বেরোলো ঘর থেকে। মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূরে নয়। পাঁচিল সেদিন হাত 2 আড়াই উঁচু পর্যন্ত গাঁথা হয়েছে। মাটি আর ভাঙা ইটের পাহাড় নিচে পড়ে থাকায় সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধা হলো না। বাড়ি নিশুতি, অন্ধকারে কে কোথায় আছে ঠাউর করা শক্ত। বারান্দায় দোরগোড়ায় গুছিয়ে রাখা আছে পেশকার সাহেবের খড়মজোড়া আর জল ভরা ঘটি। ভোরে উঠেই দরকার লাগবে বলে ভয়ে বুড়ি উঠোনের আর কোথায় কি আছে হাতড়ে হাতড়ে খুঁজবার চেষ্টা করলো না। ঘটিটি তুলে নিয়ে পাঁচিল টপকে বাইরে বেরিয়ে এলো নিঃশব্দে। জলটুকু পর্যন্ত ফেলেনি। এখন রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলে কেউ সন্দেহ করবে না। এদেশে লোটা বিনা সংসার অচল। দিনে বার কয়েক লোটা না মাজলে মাতাদিন পেশকারের হাত নিষ্পিস করে। সেই জন্য হুলস্থুলো পড়ে গেল তার বাড়িতে সকালবেলায়। খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে লোটা হলো বাড়ির লক্ষ্মী, এখনই আরেকটি কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনতে হলে। কর্তার মেজাজ তখন তিরিক্ষি হয়ে আছে চোরের উপর রাগে। বাজে বকবক করো না, তোমাদের তো কেবল এই। আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে, সে খবর রাখো। আইনচঞ্চু মাতাদিন আরো অনেক ঝাঁঝালো কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানায় খবর দেওয়ার জন্য। ফিরতি মুখও তিনি এলেন বাসনের দোকানে। নানা রকম ঘটি দেখালো দোকানদার, কিন্তু পছন্দসই কিছুতেই পাওয়া যায় না। পেশকার সাহেব বড় খুঁতখুঁতে লোটা সম্বন্ধে। তিনি চান খুঁড়ো দেওয়া লোটা, বুঝলে কি না, এই এত বড় সাইজের। মুখ হওয়া চাই বেশ ফাদালো, যাতে বেশ হৃষ্টপুষ্ট মেয়ে মানুষের এতখানি কাকন শুদ্ধ হাত অনায়াসে ঢোকানো যায় ভেতরটা মাজবার জন্য। দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, পুরনো হলে চলবে? নামেই পুরনো, সস্তায় পাবেন 2.5 টাকায়। পুরনো বাসন বিক্রি হয় নাকি এখানে দেখি? ঘটি দেখি তার খটকা লাগলো। পকেট থেকে চশমা জোড়া বার করে নাকের ডগায় বসালেন। করুণ নিচে ঠিক তার সেই আঁকা তারা। আর সন্দেহ নেই, মাতাদিন পেশকার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারের টুটি চেপে ধরলেন। বল, এ লোটা কোত্থেকে পেলি? দিনে করিস দোকানদারি আর রাতে বার হোস শীতকাঠি নিয়ে? একেবারে হই হই রই রই কাণ্ড। দোকানে লোক জড়ো হয়ে গেল। দোকানদার বলে যে সে কিনেছে এই ঘটি নগদ 14 আনা পয়সা গুনে সৌখীর মায়ের কাছ থেকে এই কিছুক্ষণ মাত্র আগে। 14 আনা এই ঘটি পাওয়া যায়? চোরাই মাল জেনেই কিনেছিস? চোরাই মাল রাখবার ফৌজদারি ধারা জানিস? পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে দারোগাকে ডাকবার জন্য। চোর ধরা পড়বার পর দারোগা সাহেবের কাজে আর ঢিলামি নেই। তখনই সাইকেল এসে হাজির। সব ব্যাপার শুনে তিনি সদল বলে সৌখীর বাড়িতে গিয়ে উঠলেন। শৌকের মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে। ছেলে তখনও ওঠেনি বিছানা ছেড়ে। অনেক কাল জেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে। নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করবার জন্য সৌখী মনে মনে ঠিক করেছে যে বেলা 12টার আগে সে কিছুতেই আজ বিছানা ছেড়ে উঠবে না। দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে। পুলিশ দেখে ভয় পাবার লোক সে নয়। এর আগে কতবার সময় অসময়ে পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে, কিন্তু আজ যে অন্য ব্যাপার। মাতাদিন পেশকার আর বাসনওয়ালা যে পুলিশের সঙ্গে রয়েছে, তার যে ধারণা ছিল বাসনওয়ালারা পুরনো বাসনগুলোকে রংচং দিয়ে নতুনের মতো না করে বিক্রি করে না। 5-7 বছর আগে পুলিশ একবার ভোর রাত্রে তাদের বাড়ি ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে।
তখন তো মাথা হেঁট হয়নি তার। ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের পেশা, সে তো মরদের কাজ, গর্বের জিনিস। জেলে যাওয়া সেক্ষেত্রে দূরদৃষ্ট মাত্র, তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু এই যে চুরি, ছিচকে চোরের কাজ। শেষকালে লজ্জায় সৌখীর মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে। দারোগা সাহেব জিজ্ঞেস করলেন, তুই এই লোটা আজ বাজারে বাসনের দোকানে 14 আনায় বিক্রি করেছিস? কোনো জবাব বেরোলো না বুড়ির মুখ দিয়ে। শুধু একবার ছেলের দিয়ে তাকিয়ে সে মাথা হেঁট করে নিল। এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা। 14 আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘটি চুরি করলো? কেন মা তাকে বলল না? এতদিন তার ডিউটি ছিল জেলের গুদামে। জেলের ঠিকাদারের কাছ থেকে সে 90 টাকা রোজগার করে এনেছে। এখনো সে টাকা তার কোমরের বটুয়ায় রয়েছে। মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন? মেয়ে মানুষের আর কত আক্কেল হবে? হয়তো ঘরদোরের দিকে তাকিয়ে এক নজরেই সংসারের দৈন্যদশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার। বুঝে নিজে থেকেই মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল। কিন্তু সে সময় পেল কই? রাতে এসে শুয়েছে, এতক্ষণ তো বিছানা ছেড়ে ওঠেইনি। শেষ পর্যন্ত লোটা চুরি! জেলের মধ্যে ওসব ছিচকে কদুচোরদের সঙ্গে সে যে পারতপক্ষে কথা বলেনি কোনোদিন। ডাকাতরা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে, একথা তো তার মায়ের অজানা নয়। গরুচোরদের যে মাত্র 2-3 মাসের সাজা হয়, মা কি তা জানে না? এই বুড়ি, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, জবাব দে। বুড়ি নির্বাক। দারোগাবাবুর প্রশ্ন কানে গেল কিনা সে কথাও বোঝা যায় না তার মুখ দেখে। আর থাকতে পারল না সৌখী। দারোগা সাহেব, মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? ঘটি আমি চুরি করেছি কাল রাত্রে। বিজ্ঞ দারোগাবাবু তার অনুচরদের দিকে বিজয়ের দৃষ্টি এনে ভাব দেখাতে চাইলেন যে এত বেলা পর্যন্ত সৌখীকে ঘুমাতে দেখে তিনি আগেই বুঝেছিলেন। শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাইছিলেন এতক্ষণ। এবার সৌখীর মা ভেঙে পড়ল। ছেলের নামে কলঙ্ক এনেছে সে। না না দারোগা সাহেব, সৌখী করেনি, আমি করেছি। ওকে গ্রেফতার করবেন না, আমাকে করুন। ও কিচ্ছু জানে না, ও যে ঘুমোচ্ছিল। ওকে ছেড়ে দিন দারোগা সাহেব। এখনো যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি ওর। দারোগাবাবুর পায়ের উপর মাথা ঘুরছে বুড়ি, কিন্তু বাসনওয়ালা কিংবা এই বুড়িটিকে নিয়ে মাথা ঘামাতে চান না। তার আসল দরকার অপরাধীকে নিয়ে। সৌখী যাওয়ার সময় কোমর থেকে বটুয়াটা বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার উপর। মা তখনও মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে। উনুনে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে। নমস্কার। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।